দেখছেন নিউজ আওয়ার এক্সট্রা। আমাদের আজকের অনুষ্ঠানের শিরোনাম গরুর মাংসেও বিষ। বিরতিতে যাবার আগে যে আলোচনায় ছিলাম, আমাদের সঙ্গে একজন দর্শক যুক্ত হয়েছেন, অনেকক্ষণ ধরে লাইনে আছেন। আমি তার প্রশ্নটি নিচ্ছি, তারপরে যাচ্ছি আলোচনায়। হ্যালো হ্যালো, জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মুনিয়াপা, আমি বায়েজিদ, পুরান ঢাকা থেকে। আচ্ছা, বলুন প্রশ্ন। আসলে প্রশ্নটা হচ্ছে এরকম, আপনি যে প্রাণান্তকর চেষ্টা করছেন একটি স্বীকারোক্তির জন্য যে গরুকে রাসায়নিক কোনো কিছু খাইয়ে বা ইঞ্জেকশন দিয়ে মোটা তাজাকরণ করা হচ্ছে কিনা, তো সত্যিকার অর্থে এটাই চলছে সারা দেশে বেশিরভাগ ক্ষেত্রে, কিন্তু কেউ স্বীকার করবে না। এটা হচ্ছে বাস্তবতা। আচ্ছা, আপনার প্রশ্নটি যদি বলেন। আমার প্রশ্নটা হচ্ছে যে পশুপালন অধিদপ্তর বা এই ধরনের দায়িত্বে যারা আছেন, তারা কি কখনো কোনোদিন কোনো গোয়ালার কাছে গিয়ে বা কোনো খামারে গিয়ে চেক করেন বা করেছেন যে আপনাদের গরুকে কি খাওয়ান, কেন এরকম ফুলে যাচ্ছে? তাদের কি কোনো দায়িত্ব নেই? আচ্ছা আচ্ছা, অনেক ধন্যবাদ। আপনার প্রশ্ন ভালো প্রশ্ন স্যার। আপনি কি প্রশ্নটির জবাব দিবেন? তার সঙ্গে আমার আরেকটি, এই প্রশ্নের সঙ্গে আরো একটি ছোট্ট প্রশ্ন, সেটি হলো যে একটা হলো আপনাদের উদ্ভাবিত পদ্ধতি গরু মোটা তাজাকরণের, আরেকটি হলো স্টেরয়েড। আপনাদের পদ্ধতিতে যেই সব, যেমন ইউরিয়া, তার সঙ্গে মোলাসেস, চিটাগুড় এবং তার সঙ্গে স্ট্র, এটার একটা ফার্মেন্টেড একটা প্রক্রিয়াজাত করে তারপরে সেটা খাওয়ানো হয়, সেটা কি খুব বেশি এক্সপেন্সিভ? তাইলে যদি এক্সপেন্সিভ না হয় তাহলে কেন স্টেরয়েড ব্যবহার করে, মানে সিনথেটিক স্টেরয়েড কেন ব্যবহার করে? ধন্যবাদ। প্রথমেই আমি যে দর্শক ওনার প্রশ্নের জবাবটা আমি দিচ্ছি। উনি যে প্রশ্নটি করেছেন যে পশুপালন বিভাগের কোনো কর্মী এই বিষয়গুলি দেখেন কিনা। আচ্ছা, মানে আপনারা খামারে গিয়ে নিজের হাতে এই কাজগুলো করেন? ওনার জ্ঞাতার্থে আমি জানাচ্ছি, সমস্ত বাংলাদেশে আমাদের প্রায় 2000 কর্মকর্তা নিয়োজিত আছে এবং প্রায় 4000 মাঠ কর্মী নিয়োজিত আছে। প্রাণী সম্পদ অধিদপ্তর যথেষ্ট আপনি মনে করছেন? আমাদের জনবল কম, কিন্তু আমি ওনার উত্তরটা দিচ্ছি আর কি। প্রাণী সম্পদ অধিদপ্তরের মাধ্যমে যে মোটা তাজাকরণ পদ্ধতি দেওয়া আছে, এটা একটা এস্টাবলিশড টেকনোলজি। সেখানে আমাদের যে খামারি ভাইরা যে কথাগুলি বললেন, ঠিক সেগুলোই সত্য। আমাদের উদ্ভাবিত যে প্রযুক্তি, তার ভিতরে দানাদার খাদ্য একটা বড় একটা বিষয়, যার ভিতরে সব ধরনের কার্বোহাইড্রেট, প্রোটিন, মিনারেলস এগুলো থাকে। আর তারপরে বাংলাদেশের যে ঘাস, তাজা ঘাস, এই তাজা ঘাসের ভিতরে যে পরিমাণ নিউট্রিয়েন্ট থাকে, সেখানে ভিটামিন বলেন, মিনারেলস বলেন, হরমোন বলেন, অন্য কোনো দেশে যেগুলা দেশের কথা আসতেছে, সেই সমস্ত দেশগুলা, যেগুলা দেশ প্রায় সময়ে বরফে ঢাকা থাকে, তাদের কাঁচা ঘাসের খুব ক্রাইসিস, তাদের জন্য অন্য বিষয়। কিন্তু বাংলাদেশের যে খামারি যারা, তারা কাঁচা ঘাস গ্রামে গঞ্জে পাচ্ছে, এই কথা তারা স্বীকার করেছেন। এই কাঁচা ঘাসের মাধ্যমে মানে এখনো কি ঘাসের জায়গা আছে কোথাও গ্রামে? তো গঞ্জে যে ঘাসগুলি তারা, মানে আপনার তো ওই যে ঘাসগুলো তারা কালেকশন করতেছে, শুধু মোটা তাজা, যেটা ন্যাচারালি বাংলাদেশের চারিদিকে ঘাস টাস দেখা যেত, সেটা 5 বছর আগের আর এখনকার চিত্র কিন্তু আলাদা। এখন আমরা জানি যে গোখাদ্যের জন্য নেপিয়ার ঘাস, সেটাও কিন্তু চাষ হচ্ছে। ওই কাঁচা সব মিলেই আমি কাঁচা ঘাসের কথা বলছি। যে ওই ঘাসগুলো সহ আমাদের যে খাদ্য তালিকা আছে, তার ভিতরে দানাদার খাদ্য আমরা বলেছি এবং কাঁচা ঘাস বলেছি, আর ইউরিয়া মোলাসেস ট্রিটেড যে স্ট্র কথা বলেছি, সেই সম্মিলিতভাবেই আমাদের খাদ্য তালিকা আমাদের খামারিদের কাছে তুলে ধরেছি। এবং আমরা সমস্ত বাংলাদেশে উপজেলা, জেলা এবং বিভাগীয় কর্মকর্তাদের মাধ্যমে আমরা মনিটরিং করি। মনিটরিং মাধ্যমেই এগুলো স্বাস্থ্য পরীক্ষা করা হয়, এগুলোকে কৃমিনাশক ওষুধ দেওয়া হয় এবং 2-3টি ভ্যাকসিন, যাতে গরুগুলো সুস্থ থাকে, যাতে কোনো রোগাক্রান্ত গরু এই কোরবানির সময় বাজারে যাতে না আসে, সেই কারণে এই ভ্যাকসিনগুলো দেওয়া থাকে। এইসব ব্যবস্থাগুলো নেন, কিন্তু তারপরে কোরবানির আগে বিভিন্ন, মানে সত্যি সত্যি এটা বাজারে গেলেও বোঝা যায়। নিশ্চয়ই একজন দর্শক ফোন করেছেন যে
ন্যাচারাল পদ্ধতিতে একটি গরু বেড়ে ওঠা আর তাকে একটু ফ্যাটেনিং করার দুটার চেহারা কিন্তু আলাদা, এবং কোরবানির হাটে যে গরুগুলো আসে সেগুলোর প্রত্যেকটারই চেহারা মোটামুটি একই ধরনের, স্বাস্থ্যকর গরুগুলোই আনা হয়। তাহলে কতটা মানে আপনারা যে দাবিটা করছেন সেই দাবিটা কতখানি যৌক্তিক, সত্যি, সেটা আমাদের যে মোটা তাজাকরণ পদ্ধতি, তাতে একটি গরু মোটা তাজাকরণ সময় 4 থেকে 6 মাস, এর ভিতরে 20 ভাগ বেশি তার হবে না, ওই গ্রোথ হবে না। তো সেখানে আমাদের যে অবজারভেশন, আমাদের যে মাঠ কর্মী যারা আছেন, আমাদের ভেটেরিনারি সার্জন যারা আছেন, যারা উপজেলা লাইভস্টক অফিসার আছেন, তাদের মাধ্যমে এই গরুগুলি সার্বক্ষণিকভাবে এটা পরীক্ষা নিরীক্ষা করা হচ্ছে। সুতরাং আমাদের যে পদ্ধতি নিয়ে যে খামারিগণ এই মোটা তাজাকরণ করছেন, যাদের কথা আপনারা এতক্ষণ শুনলেন, মীর কাদিম হাটের খবর শুনলেন, আরো খামারিদের কথা শুনলেন, এটাই চরম সত্য যে তারা এইভাবে মোটা তাজা ব্যবহার করে। তাহলে মানে সেটা কি মানে আপনাদের পদ্ধতিটা কি একটু সময় সাপেক্ষ এবং এক্সপেন্সিভ সে কারণে, নাকি এটা আমাদের যে পদ্ধতিটা, এই পদ্ধতি খুবই সহজ পদ্ধতি। কারণটা হলো যে আমাদের খাদ্যের ভিতরে যে জিনিসগুলো থাকে, যেমন খামারি ভাইরা যারা বলেছেন যে ভুট্টা, গম ভাঙ্গা, গমের ভুসি, সয়াবিন, লবণ এবং প্রিমিক্স, এটা হলো দানাদার খাদ্যের ভিতরে। আর আমি একটু জানতে চাই যে স্টেরয়েড কেন ব্যবহার করে। এখন আমাদের পদ্ধতিতে কোনো ধরনের স্টেরয়েড ব্যবহার করার কোনো বিধান নেই। আপনি স্যার আমি জানতে চেয়েছি, আপনারা করেন না, অনেক খামারিরাই করেন না, কিন্তু কেউ কেউ করে, সেটা কেন করে? দামের কারণে করে নাকি সময়ের কারণে করে? কেউ কেউ যারা করে তাদের বিষয়টি আমাদের জানা নাই। আমরাও শুনেছি যে কেউ কেউ এই কাজটি করছে। তবে আমাদের যারা ফর্মুলা মোতাবেক যে সমস্ত মোটা তাজাকরণ করা হচ্ছে, তারা কিন্তু এই কাজটি করে না। হয়তো স্যার আপনি কিন্তু আমার প্রশ্নের উত্তর দেন নাই। আমি বলতে চাই যে এটা কি শর্টকাট পদ্ধতির জন্য করে নাকি দামের কারণে করে? এটা তারা বুঝে না বুঝে করে। আচ্ছা, এই বিষয়টি তারা নিজেরাও বুঝে না যে এই স্টেরয়েড খাওয়াইলে তাদের অ্যানিমেলের কি ক্ষতি হবে। আমার ডাক্তার সাহেব কিছুক্ষণ আগে বলেছেন যে এটা একটা মারাত্মক একটা ক্ষতির বিষয়টি আমরা আলোচনা করব, কিন্তু আসলে যৌক্তিকতারও তো একটা ব্যাপার আছে যে আমি খুব অল্প সময়ে চাইলে আমি ইনজেকশন ব্যবহার করব, আর 4 মাস পালতে চাইলে আমি আপনার পদ্ধতি ব্যবহার করব। আমার প্রশ্নটি আসলে ওরকম ছিল, আমি স্পেসিফিক উত্তর পাইনি। আমি আমাদের গরু ব্যবসায়ী জি 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 সার্ভে করা হয়েছিল যে এত সুন্দর একটা পদ্ধতি, এত সহজ একটা পদ্ধতি, পয়সাও বেশি লাগছে না, খড় খুব কম দাম, কেন খামারিরা এটা ফলো করে না? কি কারণে? সাইকোলজিক্যাল কারণে না ফিনান্সিয়াল কারণে? পরে দেখা গেল যে 46% যারা ফার্মার এরা প্রাইমারির নিচে, এবং 20% ফার্মার কিছুই জানে না, মানে শিক্ষার যে জায়গাটা, যারা গরু টরু পালে এদেরকে বোঝানো এবং এদেরকে এই পদ্ধতিটা তারা যে একসেপ্ট করবে, ইয়েস দিস ইজ গুড, আমি এটা করলে লাভবান হব, এইটাই খুব ডিফিকাল্ট। আচ্ছা, মানে শিক্ষাটা অনেকখানি গুরুত্বপূর্ণ। শিক্ষিত একজন গরু ব্যবসায়ী আমাদের স্টুডিওতে আছে, আমরা খুবই গর্বিত। আমরা এরকম একটি ইয়াং এন্টারপ্রেনার পেয়েছি যে শিক্ষিত এবং সে লেখাপড়া শিখে সেই গরু পালনের কাজই করেন এবং উনি ভালো ব্যবসায়ী। আমাদের স্টুডিওতে এসেছেন ওবায়দুল্লাহ। ওবায়দুল্লাহ ভাই, শুনতে পাচ্ছেন, অনেক কিছু নিয়ে আলোচনা করছি। যেই বিষয়টি মানে যে প্রশ্নটি আমি পরিষ্কার জানতে চাই যে আপনি শিক্ষিত হওয়ার কারণে কি আপনার এই ব্যবসাটি ভালো হচ্ছে, এবং যতই আলোচনা গণমাধ্যমে নেগেটিভ আলোচনা হোক না কেন আপনি শঙ্কিত নন, সেরকম একটি কথা বলেছিলেন। আপনি যদি অন্য সব খামারিদের জন্য আপনার অভিজ্ঞতার কথা কিছু বলেন। ধন্যবাদ। আমি আসলে যেটা প্রথমে বলবো যে শিক্ষিত হওয়ার কারণে কিন্তু আমি যে ওই ব্যবসাটা এটা আমি করতে পারতেছি, কারণ এটা করতে আমার যে কাজটা করতে হয়, যেমন আমার আপনার ছবি ওঠাতে হয় গরুর, তারপরে খামারের সাথে আলোচনা করতে হয় যে আমরা তাদের সাথে একটা দাম নির্ধারণ করতে হয় যে খামারি কি ধরনের দাম পেলে সে খুশি, বা আমি যদি তার কাছ থেকে ওইরকম মানে আমার টার্গেট থাকে যেন খামারিকে লাভবান করা যায়, আর মানে ফরিয়ার কোনো সিস্টেম যাতে না থাকে আমার মধ্যে। আর বিভিন্ন ধরনের মানে প্রথম থেকে এটা বিভিন্ন ধরনের কথা মানুষ বলতো যে আসলে কি ছবি দেখে কেউ গরু কিনবে কিনা, বা এভাবে কি গরু বিক্রি করা যাবে কিনা। আচ্ছা, আপনি অনলাইনে বিক্রি করেন গরু, তাই তো? হ্যাঁ, আমি অনলাইনে আমার যে
আচ্ছা, আমি আরেকটু যে ওবায়দুল্লাহ ভাই জানতে চাই যে অনলাইনে সেটা বিক্রিটা করেন, কিন্তু এই যে প্রথমেই তো প্রশ্ন ওঠে যে সেই গরু মোটা তাজা করতে গিয়ে যেসব বিষাক্ত অনেক সময় হরমোন ব্যবহার করা হয়, স্টেরয়েড ব্যবহার করা হয়, সেগুলা তো স্বাস্থ্যের জন্য ক্ষতি করে। এটা কি আপনাকে বোঝাতে হয়েছিল, নাকি আপনি জানেন, শিক্ষিত হওয়ার কারণে জানেন যে এটাও ঘুরে ফিরে আপনার শরীরেও আসতে পারে? এ ব্যাপারে আমি যেটা বলতেছি যে আমি আসলে প্রথম যে ফার্স্ট টাইম বিগত 4 বছর আগে আমাদের এখানেও ঠিক এভাবে মানে কোরবানি ঈদ আসার আগে দ্রুত গরু মোটা তাজাকরণ করার জন্য বিভিন্ন ধরনের ট্যাবলেট জাতীয় কিছু বড়ি খাওয়ানো হতো, কিন্তু ওইটা আমি ওই সময় বুঝতাম না। পরবর্তীতে 2010 সালে আমি আপনার ওই যে ভেটেরিনারি একজন ডাক্তারের সাথে আলোচনা করি যে আসলে এটা কি ঠিক নাকি। পরে আমাকে একটা তথ্য দেওয়া হয় যে আপনারা যে খড় গরুকে নর্মালি খাওয়ান, ওই যদি ওইটা খাওয়ান তো ওই বড়িতে সমস্যা হয় কি, গরুর শরীরে দেখা যায় মানে পানির মতো যেটাকে বলা হয় মানে ফুলে যায়। তারপরে কোরবানির পরে যখন ওইটা চামড়া ছোলানো হয় কেমন ফ্যাকাশে ফ্যাকাশে ফেনার মতো থাকে আর কি, ওইটা খুব স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। পরবর্তীতে আমাকে ওই যে ভেটেরিনারি ডাক্তার আমাকে যে তথ্যটা দেয় যে আপনারা তো খড় নিয়মিত গরুকে খাওয়ান, তো এটা করবেন কি তার সাথে চিটাগুড় আছে, তারপরে ইউরিয়া আছে, ওইগুলা দিয়ে যদি মানে ইউএমএস যেটা ইউএমএস যে খাদ্য তৈরি করা হয় মোলাসেস যেটা আর কি, ওইটা করে যদি আপনারা খাওয়ান তাহলে দেখবেন যে ওটা আপনার 110 থেকে 20 দিনের যদি একটা টার্গেট নিয়ে গরুকে খাওয়ানি শুরু করেন তো ওটা মানে গরু 110 থেকে 20 দিনের মধ্যে খুব মোটা তাজা হয়। ওটা কোরবানির 4 মাস আগে থেকে যদি আমরা শুরু করি ওটা করতে পারি। তো তারপর থেকে আমি নিজে এটা করি, তারপরে আমার এলাকার যত খামারি আছে যারা গরু পালে সবাইকে এই ব্যাপারে আমি সচেতন করছি যে আমরা তো আসলে মানুষের জন্য যদি কোনো কিছু করতে চাই, বিষাক্ত জিনিস যদি খাওয়াই তো মানুষ সবাই মানে এটা আমার বিবেকের কাছে খুব বড় প্রশ্ন হয়ে দাঁড়াইছে। এই জন্য এখন থেকে আমি সবাইকে এই ব্যাপারে সচেতন করছি এবং আমি নিজে এটা করি। আচ্ছা, আচ্ছা, আপনি থাকুন আমাদের সঙ্গে ওবায়দুল্লাহ, আপনার সঙ্গে আরো কথা বলবো। অনলাইনে গরু ইতিমধ্যে কতগুলো গরু বিক্রি করেছেন, না পোস্ট দিয়েছেন কতগুলো গরুর? আমাদের তো বিভিন্ন লোকেশন থেকে, আমি নরসিংদী লোকেশন থেকে 65টা গরুর মতো পোস্ট আমি দিয়েছি অলরেডি। আর এখান থেকে 5টা গরুর অলরেডি আলোচনা চলতেছে, মনে হয় 1-2 দিনের মধ্যে 5টা গরু পেমেন্ট আমি পেয়ে যাব। আচ্ছা, এবং আপনার এই ব্যবসা পদ্ধতিটা নিয়েও আমরা অনুষ্ঠানে কোথাও সময় থাকলে আমরা একটু শুনবো। ইউরিয়া স্যার, আমি একটু জানতে চাই, ইউরিয়া শুনলেই তো যেমন ইউরিয়া যুক্ত মুড়ি, ইউরিয়া, কিন্তু আবার ইউরিয়া দিয়ে গরুর খাবারটাই তৈরি করা হয়, মানে ইউরিয়া কি এতটা সেফ? মানে মুড়িতে যদি ইউরিয়া এবং সেটা ভাজার পরে সেটা নিয়ে যদি আমরা টনকে টন মুড়ি আমরা দেখি যে ফেলে দিচ্ছে, সেটা যদি আমাদের জন্য স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হয়ে থাকে, তাহলে ইউরিয়া যুক্ত গরুর খাবার কেন সেফ থাকবে? আচ্ছা, ধন্যবাদ। আচ্ছা, আমাদের দেশে ওনারা যেটা বললেন যে ইউরিয়া দিয়ে গরু মোটা তাজা করেন, আমি কিন্তু মানে আপনি এই প্রোগ্রামে আসার আগে আমি অনলাইন সার্চ করে দেখেছি, পৃথিবীর কোথাও কিন্তু আমি এটা পাইনি। হয়তো এটা একটা ইনভেনশন হয়েছে, হয়তো এটা ভালো কিনা খারাপ কিনা এটা ভবিষ্যতে বলা যাবে। তবে আমি একটা ইনফরমেশন যেটা দিব যে লাস্ট টাইম যখন ইউরোপিয়ান যে তারা যে রিকমেন্ডেশন দিয়েছে যে তারা যে ধরনের হরমোন ইউজ করা হয়, অনেক রকম হরমোন ইউজ করে, যে গ্রোথ হরমোন, ইস্ট্রোজেন, প্রোজেস্টেরন, এগুলির সম্বন্ধে তারা বলেছে যে কোনো রকম এটা একটা এন্ডোক্রাইন প্রবলেম করতে পারে, ইমিউনোলজিক্যাল অর্থাৎ রিয়াকশন টাইপ করতে পারে, ইভেন হচ্ছে জেনোটক্সিক এবং কার্সিনোজেনিক এফেক্ট স্পেশালি হয়েছে যাদের প্রি পিউবার্টাল অর্থাৎ যাদের বয়স কম বাচ্চাদের এই এফেক্টগুলি কিছু না কিছু হবে। এটা ডিপেন্ড করে হচ্ছে যে তার অ্যামাউন্টটা কতটুকু, এবং তারা ওইটা একটা অ্যামাউন্ট ঠিক করে দিয়েছে। এখন কোশ্চেন হচ্ছে যে ইউরিয়া একটা টক্সিক, নো ডাউট, এই ব্যাপারে সবাই স্বীকার করবে। এখন এই যে ইউরিয়া দিয়ে গরুকে আমরা মোটা তাজাকরণ করছি এবং সেই ইউরিয়াতে কি পরিমাণ দেওয়া হচ্ছে গরুকে, এবং সেই গরুকে ওই ফার্মার কি আপনি যতটুকু বলেছেন আসলে কি ততটুকুই ফলো করছে কিনা, সে যদি না করে থাকে, তার মাংসের ভিতরে যদি ইউরিয়া বেশি থাকে, আমি যেটা খাচ্ছি ন্যাচারালি আমাকে যে ক্ষতি করতেছে, এবং এগুলির কোনো স্টাডি ন্যাচারালি আমি যখন কোনো একটা ইনভেনশন হয়, যে কোনো একটা ড্রাগ যখন মার্কেটে আসে, ড্রাগটা মার্কেটে আসার আগে কি হয়, এটা একটা একটা স্টাডি হয়, মার্কেটে আসার পর মার্কেটে একটা স্টাডি হয়, পোস্ট মার্কেটিং একটা স্টাডি হয়, তারপরে যদি দেখা যায় এটা হার্মফুল, পরে এরকম অনেক হিস্ট্রি আছে, অনেক ড্রাগ মার্কেট থেকে উইথড্র হয়ে গেছে। আপনারা যেটা নিয়ে মানে অনেক বলছেন যে ইট ইজ ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড, এখন কথা হচ্ছে যে এটা দিয়ে কি কোনো পোস্ট মার্কেটিং কোনো
স্টাডি হয়েছিল কিনা যে আসলে এটা মানুষের ক্ষতি করছে কিনা, বা গরুর মাংসের লিভার, কিডনি বিভিন্ন জায়গা থেকে আপনারা কি অ্যানালাইসিস করে দেখেছেন কিনা, কি পরিমাণ কেমিক্যাল সাবস্টেন্স আছে সেটা আসলে আমার মানে যে কিছুদিন আগে একবার ওই যে ফার্মের কোনো মানে গবেষণা আপনাদের আছে কিনা যে এটা কতখানি সেফ আপনাদের পদ্ধতিতে? আমি একটু শুনবো আপনার কাছে। লাইফ রিসার্চ ইনস্টিটিউট থেকে জি স্যার, আমি আপনার কাছে শুনবো। একজন দর্শক অনেকক্ষণ ধরে অপেক্ষা করছেন, ওনার একটা প্রশ্ন আছে, একটু প্রশ্নটি নিচ্ছি। হ্যালো হ্যালো, জি আসসালামু আলাইকুম। জি আসসালামু আলাইকুম। হ্যালো হ্যালো, জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আমি আপনার প্রশ্নটি শুনতে যাচ্ছি। আচ্ছা, আমার প্রশ্ন হচ্ছে, আমি একজন নতুন খামারি, কিন্তু আমি প্রাকৃতিক উপায়ে মনে করেন যেমন ঘাস চাষ করে, ধান চাষ করে, ভুট্টা চাষ করে গরুকে খাওয়াচ্ছি এবং মোটা তাজাকরণ করতেছি। দীর্ঘ একটা গরুকে পূর্ণাঙ্গ করতে 1 বছর, 1.5 বছর, অনেক সময় 3 বছরও সময় লেগে যায়। তো সেক্ষেত্রে যে স্টেরয়েড ট্যাবলেট বা বিভিন্ন কিছুর কথা যখন বলা হচ্ছে, যেমন এখন আমার ফার্মটা লাইসেন্স প্রাপ্ত না, মানে এনলিস্টেড না, ট্রেড লাইসেন্স হয় নাই। তো প্রাণী সম্পদ অধিদপ্তরে যখন আমার খামারের ব্যবস্থাপক ম্যানেজার যখন যায় সাহায্যের জন্য, যে আমার গরু ফার্মে আসেন, আপনি দেখেন, আমাকে একটু চিকিৎসা সহায়তা দেন বা সঠিক প্রক্রিয়ায় হচ্ছে কিনা, তখন আমরা তাদের রেসপন্স পাই না। দ্বিতীয় কথা হচ্ছে কি যে আমরা এগুলোকে আসলে কিভাবে সাহায্য পেতে পারি প্রাণী সম্পদ অধিদপ্তর থেকে, এবং যে কোনো উপায় আছে যে আমরা যদি কোনো হাটে গরুগুলোকে তুলতে চাই, যে হাটে তোলার আগে যেন আমরা পরীক্ষা করতে পারি আমাদের গরুগুলো সঠিক এবং স্বাস্থ্যময় উপায়ে প্রস্তুত, কোনো মানুষের জন্য ক্ষতি না হয়। এটা তো প্রাণী সম্পদ চালিয়ে নিতে পারে। আচ্ছা, খুবই ভালো পরামর্শ, হাটে যাওয়ার আগে মানে ডোপ টেস্টের মতো আর কি। যাই হোক, অনেক ভালো প্রশ্ন, থ্যাংক ইউ। আমরা আপনার কাছে এই প্রশ্নের জবাবটি শুনবো, তার আগে একটা ছোট বিরতি নিতে হবে স্যার আমাকে। প্রিয় দর্শক, থাকুন এটি নিউজের সঙ্গে।